কক্সবাজারে উড়ন্ত বিমান থেকে খুলে পড়ল চাকা, ৭১ যাত্রী নিয়ে শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ। দাবি আদায়ে গণ অনশন কর্মসূচিতে জগন্নাথের শিক্ষার্থীরা, টানা তৃতীয় দিন কাকরাইল মোড়ে অবস্থান, পাশে দাঁড়িয়েছেন প্রাক্তন শিক্ষার্থীরাও। কারো দল গোছানোর জন্য জনগণের ভোটাধিকার বিলম্বিত হতে পারে না বলছে বিএনপি, শান্তি শৃঙ্খলা ফেরাতে দ্রুত নির্বাচনের তাগিদ। এবং কোরবানির প্রভাবে চড়া রাজধানীর মশলা বাজার, কেজিতে ২,০০০ টাকা বেড়েছে এলাচ, ঊর্ধ্বমুখী ডিম মাংসের দামও, চালের বাজারে স্বস্তি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুমা বিনতে তাহের। এবার বিস্তারিত। কক্সবাজার থেকে ছেড়ে আসার সময় চাকা খুলে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি নিরাপদে ঢাকায় অবতরণ করেছে। বিমানটিতে শিশুসহ মোট ৭১ জন যাত্রী ছিল। উড্ডয়নের ১ ঘণ্টা পর ঢাকায় জরুরি অবতরণ করে বিমানটি। সব যাত্রী নিরাপদে নেমেছেন। আরও জানাচ্ছেন এমআর আসাদ। শুক্রবার বেলা ১টা ২০ কক্সবাজার থেকে ছেড়ে আসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG ৪৩৬ ফ্লাইট। এটি -৮-৪০০ মডেলের একটি উড়োজাহাজ। উড্ডয়নের পরপরই এর পেছনের একটি চাকা খুলে পড়ে যায়। পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জরুরি বার্তা পাঠিয়ে জানান তিনি জরুরি অবতরণ করতে চান। বিমানটিতে নারী শিশুসহ ৭১ জন যাত্রী ছিলেন। বার্তা পাওয়ার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি প্রস্তুতি নেওয়া হয়। রানওয়ের পাশে প্রস্তুত করে রাখা হয় ফায়ার সার্ভিসের দল। উড্ডয়নের ১ ঘণ্টা পর ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি। ৭১ জন যাত্রী নিরাপদে নেমে আসতে সক্ষম হয়। বাংলাদেশ বিমানের ফ্লাইটটির যান্ত্রিক ত্রুটিগুলো খতিয়ে দেখা হচ্ছে। বিমান বিশেষজ্ঞদের মতে পেছনের এক চাকাতেও নিরাপদে অবতরণ সম্ভব, তবে এমন ঘটনায় যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেওয়া দরকার। এমআর আসাদ, মোহনা সংবাদ। ৭০% আবাসন ভাতা, বাজেটে বরাদ্দ বৃদ্ধি এবং সব প্রকল্পে অগ্রাধিকার দেওয়ার ৪ দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতো রাজধানীর কাকরাইলে অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটিতে অধ্যয়নরত বর্তমান শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর পাশাপাশি এতে যোগ দিয়েছেন প্রাক্তনেরাও। পাশাপাশি এতে সংহতি জানিয়েছে ঢাকা এবং তিতুমির কলেজ। অবিলম্বে দাবি পূরণ না হলে আন্দোলন কঠোরতর করার হুঁশিয়ারিও দেন উপস্থিত আন্দোলনরতরা। আরো জানাচ্ছেন কাজী ইহসান বিন দিদার। আবাসন সংকট নিয়ে কোনো ধরনের সমাধান না মেলায় রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীরা। ৪ দফা দাবি আদায়ে এদিন যুক্ত হন প্রাক্তনরাও। শিক্ষার্থীরা বলেন তাদের দাবি আদায়ে সংহতি প্রকাশ করেছে ঢাকা কলেজ এবং তিতুমির কলেজ। তিতুমির কলেজ এবং ঢাকা কলেজ আমাদের সাথে সংহতি প্রকাশ করছে। আমাদের 70% আবাসন ভাতা প্রদান করতে হবে। ছাত্র শিক্ষকরা বলেন অন্য প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে বড় বরাদ্দ থাকলেও বঞ্চিত জগন্নাথ। সবচেয়ে কম বরাদ্দ হচ্ছে ছাত্রপ্রতি বরাদ্দ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আপনার ৯৫৩ কোটি টাকা বাজেট হয়, আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য বাজেট হয় মাত্র ২ কোটি টাকা। আন্দোলনে যুক্ত হয়ে শিক্ষার্থী ও শিক্ষকরা বলেন আবাসন সংকটের সমাধানের দাবি নতুন কিছু নয়। আমরা বিব্রত বোধ করছি যে আমাদের জন্য দুর্ভোগ হচ্ছে মানুষের, কিন্তু আসলে এছাড়া আমাদের আর কোনো পথ নেই। আমরা ২০ বছর ধরে বলছি আমাদের দাবিগুলো যৌক্তিক এন্ড এইগুলো মেনে নেওয়া উচিত। আমাদের এই হল আন্দোলন কিন্তু আমাদের আজকে নতুন না, আমরা বিগত ১৪ সাল থেকে আন্দোলন করে আসছি। সরকারের সুস্পষ্ট ঘোষণা ছাড়া রাজপথ থেকে ক্যাম্পাসে ফিরে যাবেন না বলেও জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা। যদি মেনে নেওয়া না হয় আগামীকাল থেকে দেখবেন আপনারা কোথায় চলবেন, কিভাবে চলবেন আপনারা দেখে আসবেন। আশ্বাস দিয়ে আন্দোলনটা সীমিত করে দেওয়া হয়, তারপরে আসলে এগুলি আর কখনোই বাস্তবায়ন হয় না। আবাসন ব্যবস্থা ও দ্বিতীয় ক্যাম্পাস প্রজেক্ট বাস্তবায়নের দাবিতে বুধবার থেকে আন্দোলন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কাজী ইহসান বিন দিদার, মোহনা সংবাদ, ঢাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের খবর জানাতে কাকরাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুনতাসির মামুন। মুনতাসির, সেখানকার সবশেষ পরিস্থিতি কি বলছেন আন্দোলনকারীরা?
যেমনটি বলছিলাম তাসনুফা, যে গত 3 দিন ধরে কিন্তু আসলে এই কাকরাইল মোড় প্রান্তে কিন্তু তারা অবস্থান করছেন এবং অবস্থান করে কিছুক্ষণ আগে কিন্তু আসলে তারা তাদের যে অনশন কর্মসূচি, সেই অনশন কর্মসূচি কিন্তু তারা ঘোষণা করেছেন এবং সেই অনশন কর্মসূচি কিন্তু এখনো চলমান রয়েছে এবং তারা জানিয়েছেন যে এখানে যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা অবস্থান করবেন এবং একটু শিক্ষার্থীদের কাছে যাওয়ার চেষ্টা করবো এবং জানার চেষ্টা করবো যে আসলে তাদের যে গণ অনশন কর্মসূচি এটি কতক্ষণ নাগাদ চলতে পারে। আপনাদের গণ অনশন কর্মসূচি কতক্ষণ নাগাদ চলবে? আসলে এটা তো আসলে নির্ভর করছে যে কতক্ষণে আমাদের দাবি দাওয়াগুলো মেনে নেওয়া হবে। যে দাবিগুলো আমরা উত্থাপন করেছি 4টা দাবি, এটা যতটা ডিলে হবে মেনে নিতে আমাদের অনশন ততদিন পর্যন্তই চলবে। এটা আসলে আমাদের উপর ডিপেন্ড করছে না যে কতক্ষণ আমরা অনশন করব। এবং দর্শক যদি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যে আসলে এই যে প্রান্ত আছে সেই প্রান্তে কিন্তু তারা বিভিন্নভাবে উচ্ছ্বাস প্রকাশ করে কিন্তু আসলে তারা তাদের অনশন কর্মসূচি সেটি কিন্তু পালন করছেন এবং বিভিন্ন স্লোগানে কিন্তু মুখরিত করছেন এই কাকরাইল প্রান্তকে। এবং যদি আপনাদেরকে আরেকটু বলার চেষ্টা করি যে কিছুক্ষণ আগে কিন্তু ডিবি কার্যালয়ে তাদের যে বোতল কাণ্ডে যে জবিয়ান যিনি ছিলেন তাকে কিন্তু আসলে ডিবি পুলিশ উঠিয়ে নিয়ে গিয়েছেন এবং উঠিয়ে নিয়ে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করছেন এবং সে বিষয় নিয়েও কিন্তু আসলে তারা বলেছেন যে তাকে যেন অনতিবিলম্বে ছেড়ে দেওয়া হয়। এবং যদি আরেকটু বলার চেষ্টা করি আপনাকে যে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন, স্লোগানে কিন্তু বারবারই একটি কথাই উঠে আসছে তাদের যেই কর্মসূচি নিয়ে কথাগুলো সেগুলো। এবং যদি বলি তাহলে হলো যে আসলে তারা তাদের দাবি আদায়ের জন্য অনড় অবস্থানে রয়েছেন এবং যেটি তারা জানিয়েছেন যে মুনতাসির, আপনাকে ধন্যবাদ। সমতার দাবিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে শুরু হয়েছে নারীর ডাকে মৈত্রী যাত্রা কর্মসূচি। বেলা 3:30টার দিকে এই কর্মসূচি শুরু হয়। প্রগতিশীল নারী, শ্রমিক, শিক্ষার্থী, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, পেশাজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নিচ্ছেন। কর্মসূচির খবর জানাতে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব হোসেন রিপন। সেখানের সবশেষ পরিস্থিতি কি? মানিক মিয়া এভিনিউ থেকে খামারবাড়ি, ইন্দিরা গান্ধী রোড, চারিদিকে কিন্তু নারীর অধিকার আদায়ের যে লড়াই, যে সংগ্রাম সেটি কিন্তু জারি আছে এবং মিছিলে মিছিলে প্রকম্পিত হচ্ছে। আপনি যেটি বলছিলেন যে নারীর ডাকে মৈত্রী যাত্রা, সেই জায়গাতে কিন্তু এই যে 5 আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে নারীদের অধিকার, নারীদের কর্মক্ষেত্রের অধিকার, নারীদের চলাচলের অধিকার, নারীদের সব ধরনের যে অধিকার বাধার সম্মুখীন হচ্ছে বলে তারা মনে করছেন, তার বিরুদ্ধে কিন্তু তাদের আজকে এই প্রতিবাদ স্বরূপ নারীর ডাকে মৈত্রী যাত্রার তারা সূচনা করে। আজকে এই প্রোগ্রামটি বিকেল 3টায় শুরু হয় এবং বিকেল 3টায় শুরু হয়ে এই প্রোগ্রামটি কিন্তু এখনো চলছে এবং মিছিলে কিন্তু নারীদের যে অধিকারের কথা, জুলাইয়ের কন্যা নিয়ে ফাঁপা প্রচারণা চলবে না সেটি তারা বলছেন আমরা তনু, আমরাই দুনিয়া, আমরাই নুসরাত, এই কথাটি বলছেন। এবং একই সাথে তারা বলছেন যে এই বাংলাদেশে পুরুষের যে অধিকার, সেই অধিকারকে সমুন্নত রাখতে নারীদেরও সমান ধরনের অধিকার দেওয়ার কিন্তু কথাটিও তারা আসলে বলতে চাচ্ছেন। এবং একই সাথে তারা বলতে চাচ্ছেন যে তাদের যে হিস্সা, অর্থাৎ 5 আগস্ট পরবর্তী নারীদের যে হিস্সা, সেই হিস্সা দিতে পুরুষদের এত কেন দ্বিধা, এত কেন দ্বন্দ্ব, এটিও কিন্তু তারা আসলে বলার চেষ্টা করছেন। তারা কিন্তু বলার চেষ্টা করছেন যে এই নতুন বাংলাদেশ। রিপন, আপনাকে ধন্যবাদ। কারো দল গোছানোর জন্য জনগণের ভোটাধিকার বিলম্বিত হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আর ক্ষমতার জন্য নয়, বরং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই বিএনপি দ্রুত নির্বাচন চায় বলে জানালেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় এসব কথা বলেন তারা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। বাংলাদেশ লেবার পার্টির প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল মতিনের 29তম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত আলোচনা সভায় নির্বাচিত সরকার প্রতিষ্ঠায় দ্রুত ভোট আয়োজনের দাবি জানান বক্তারা। আলোচনায় উঠে আসে বিগত 17 বছরে জনগণের উপর ফ্যাসিস্ট সরকারের অত্যাচার, নির্যাতনের চিত্র।
এতে জনগণের ভোটাধিকার ফেরানোর দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। সরকার দায়িত্বশীল ভূমিকা রাখবে এবং এনসিপি আমরা তাদেরকে স্বাগত জানাই। এদেশের বিগত আন্দোলন সংগ্রামে এদেশের ছাত্র সমাজ ঝাঁপিয়ে পড়েছে। সাবেক রাষ্ট্রপতির দেশ ত্যাগ আর ছাত্রদল নেতা সাম্য হত্যার ঘটনার কথা উল্লেখ করে দেশের শান্তি শৃঙ্খলা ফেরাতে দ্রুত নির্বাচিত সরকার প্রয়োজন বলে জানান দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। বাংলাদেশের 16 বছরের শেখ হাসিনার অত্যাচার, আয়না ঘরে নির্বিচার অত্যাচার, বিএনপির 5000-এর উপরে নেতা কর্মীকে নৃশংসভাবে খুন করার ইতিহাস, জুলাই বিপ্লবের হাজার ছাত্রকে পঙ্গু করে দেওয়া, আত্মহত্যা দেওয়া, সেই লোকগুলোর কথা স্মরণ করেন, তাহলে আপনার এখন গুরু দায়িত্ব একটি, এদেশের মানুষের কাছে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া। ঐক্যমত্যের মাধ্যমে জুন জুলাইয়ের মধ্যে সনদ তৈরি করতে পারলে ডিসেম্বরেই নির্বাচন সম্ভব বলে মনে করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আইনের মাধ্যমে, অধ্যাদেশের মাধ্যমে যেটা করা যাবে সেটা এখনই হবে, যেটা সংবিধানের পরিবর্তন প্রয়োজন হবে সেটা আগামী নির্বাচিত সংসদে হবে। সবাই একমত হয়ে দস্তখত করে দিলাম আমরা, এবং সেই অনুযায়ী আগামী দিনে কাজ চলবে। এই কাজটা যদি জুন মাসের মধ্যেই সম্ভব হয়, এমনকি যদি জুলাই মাসের মধ্যেও সম্ভব হয়, তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে বাধাটা কোথায়? সংকট মোকাবিলায় রাজনৈতিক সরকারের বিকল্প নেই বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা। যারা এটার বিরোধিতা করছেন তারা শুধু বলুন যে কোন যুক্তিতে ডিসেম্বরের পরে করতে হবে নির্বাচন। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। জয়েন করেছিলেন। ঈদুল আজহা সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি। বাস মালিকদের সংগঠন বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী 29 মে ও পরবর্তী দিনে টিকিট সংগ্রহ করা যাচ্ছে আজ থেকে। বাসের টিকিট অনলাইন ও সরাসরি কাউন্টার দুভাবেই কেনা যাবে। ভোর 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে এই অগ্রিম টিকিট বিক্রি। ঈদুল আজহার প্রভাবে রাজধানীর বাজারে চড়ে গেছে মশলার ঝাঁজ। মাংস রান্নার প্রয়োজনীয় অনুষঙ্গ এলাচের দাম কেজিতে বেড়েছে 2000 টাকা, আর জিরার দাম বেড়েছে 40 টাকা পর্যন্ত। তবে অন্য সব মশলার দাম স্থিতিশীল। এদিকে গরুর মাংস কেজিতে 50 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 800 টাকায়। ডিমের দাম 2 দফায় ডজনে 10 টাকা বেড়েছে, আর সব রকম চালের দাম কেজিতে 10 টাকা পর্যন্ত কমেছে। একই সঙ্গে সবজির দামও গেল সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে। রেজা খানের রিপোর্ট। ঈদুল ফিতরের পর বাড়তে থাকা সবজির দাম কিছুটা কমেছে। সারা দেশে বৃষ্টির ফলে উৎপাদন বেড়ে বাজারে তার প্রভাব পড়েছে। 100 টাকার ওপরে শুধু কচুমুখী ও সজনের দাম, বাকি সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 90 টাকায়। তবে দাম আরও কমা উচিত বলে মনে করেন ভোক্তারা। গত সপ্তাহের তুলনায় সপ্তাহ একটু কমছে, ভালোই কমছে, খারাপ না। পটল আসলে 80 টাকা, 60 টাকা। ফুলকপি ছিল 80 টাকা, 70 টাকা, 60 টাকা বেচতেছে আজকে। কাঁচামরিচ 80 টাকা, টমেটো 50 টাকা, গাজর 60 টাকা। আগে থেকে একটু কমছে সবজির বাজার। এখনো আগের তুলনায় কমার দিকে মনে করছি না আমি। কোরবানির আগে চাহিদা কমলেও গরুর মাংসের দাম কেজিতে 50 টাকা বেড়ে 800 টাকায় বিক্রি হচ্ছে। আমি 780, 800 বেচতেছি, পানি ছাড়া গোস। কাস্টমার তো আর সব একরকম না, যার থেকে যেভাবে পায় ওভাবে। তবে ব্রয়লার ও সোনালী মুরগির দাম কেজিতে 10 টাকা কমেছে। অন্যদিকে দেশি মুরগি কেজিতে 40 টাকা পর্যন্ত বেড়েছে। সোনালী কেজি 10 টাকাও কমছে, ব্রয়লারও কমছে 10 টাকা কেজি। দেশি এখন 620 টাকা, 30 টাকা কিনা, 650 বেশি। 2 দফায় ডজনে 10 টাকা বেড়ে ডিমের ডজন বিক্রি হচ্ছে 135 টাকায়। 10 টাকা বাড়ছে, 5 টাকা 5 টাকা করে বাড়ছে, একসাথে 10 টাকা বাড়ে না। এদিকে কোরবানি সামনে রেখে বরাবরের মতো ঊর্ধ্বমুখী মশলার বাজার। এরই মধ্যে এলাচের দাম কেজিতে বেড়েছে 2000 টাকা পর্যন্ত। জিরা ও গোলমরিচের দাম কেজিতে 20 থেকে 40 টাকা বেড়েছে। এলাচে প্রায় কেজিতে 2000 টাকার মতো বাড়ছে, 2015 এরকম বাড়ছে কেজি প্রতি। কেজিতে 600-700 টাকা করে বাড়ছে এলাচের দাম। 2000 টাকা বাড়ছিল সবুজটা, এটা আরো বিগ সাইজ, ওটা ছিল আপনার 4000, ওটা হচ্ছে 6000। তবে 28 মিনিকেট ও বাসমতি চালের দাম কেজিতে কমেছে 10 টাকা পর্যন্ত। মিনিকেট কমছে প্রায় 10 টাকা, 8 টাকা। বাসমতি 60 টাকা, 8 টাকা কমছে। অনেকটাই অপরিবর্তিত রয়েছে মাছের বাজার। তবে বড় ইলিশ কেজিতে 600 টাকা কমে 2000 টাকায় বিক্রি হচ্ছে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।
ফরিয়া ব্যবসায়ী ও সিন্ডিকেটের কারণে মাঠ থেকে শুরু করে বাজার সবখানেই ঠকছে কৃষক। আবার কৃষিকে অর্থনীতির মূল চাবিকাঠি মনে করা হলেও বাজেটে বরাবরই উপেক্ষিত হয়েছে খাতটি। সব মিলিয়ে মাথার ঘাম পায়ে ফেলে যারা খাদ্য যোগান দিচ্ছে তারা আগ্রহ হারাচ্ছেন উৎপাদনে। বিশেষজ্ঞরা বলছেন, মূল্যস্ফীতি কমাতে অর্থনীতির চাবিকাঠি কৃষিতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ রাখার বিকল্প নেই। কৃষি বাজেট নিয়ে শিহাবুদ্দিনের ক্যামেরায় উষা ফেরদৌসের 3 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের প্রথম কিস্তি আজ। 2011-12 অর্থ বছরের বাজেটে কৃষি খাতে বরাদ্দ ছিল মাত্র 10.65%। 2024-25 অর্থ বছরের বাজেটে তা নেমে আসে 5.94%। একইভাবে কৃষি ভর্তুকির হিস্যা নেমে আসে 6.4 থেকে 2.16। অর্থাৎ যে হারে বাজেট বেড়েছে সে তুলনায় কৃষিতে বরাদ্দ ও ভর্তুকির হার একেবারেই নগণ্য। এতে বরাবরই ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি ও কৃষক। আমরা 11টি সার দিতে মনে লাগে, আমাকে 4 সার লাগে জমিতে ফসল হয় না। মরে জায়গায় যেমন ফাঁক করে জায়গা গাছ, এই কুবড়া গাছ ফাঁক করে জায়গা, লাউ গাছ মনে করে মরে জায়গা। দেশে বর্তমানে যে খাদ্য মূল্যস্ফীতি তার বড় কারণ কৃষি উৎপাদন কমে যাওয়া। চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে নানান প্রাকৃতিক দুর্যোগ, উপকরণের দাম বৃদ্ধির বিপরীতে কৃষি জমি কমে যাওয়া এবং ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত না হওয়া। অনেক কমে গেছে, আগের থেকে অনেক ফসল কমে গেছে। গাছের পচাড়ি ধরছে, অমুক হয়েছে, বাবরি ধরছে। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী কৃষি খাতে 4% প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা থাকলেও অর্জন হয়েছে 3.2%। তাই আসছে বাজেটে কৃষিতে কমপক্ষে 4 থেকে 5% প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে। কৃষির ক্ষেত্রে সবচাইতে বাজেট যেটা, এই বাজেটটা সবসময় সর্বোচ্চ থাকা উচিত, কারণ যেখান থেকে হেলথ এবং অন্যান্য জিনিস সব কিছু কিন্তু নির্ভর করছে কৃষির উপরে। এবং এখানে যেটা দরকার সেটা হলো বাজেটটা প্রয়োগ করতে হবে কোথায়, যে চাষি যেন ন্যায্য মূল্য পায়। সরকারি পর্যায়ে যদি পণ্য একটা রেট তৈরি করে দিয়ে কালেকশন করা হয়। জলবায়ু অভিঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কৃষি। বাজেটে এ খাতের জন্য আলাদা যে বরাদ্দ থাকে তাতে কৃষির ভাগ্যে জোটে মাত্র 4 থেকে 5%। বাস্তবতা বিবেচনায় এর পরিমাণ অন্তত 40% হওয়া দরকার বলে মনে করেন তিনি। প্রাকৃতিক দুর্যোগ এটা সবসময় থাকবে, এর জন্য সারা বিশ্ব বিভিন্ন ধরনের প্রোগ্রাম চালু আছে। বার্কের সাথে কিন্তু সমস্ত রিসার্চ প্রতিষ্ঠানগুলো জড়িত। প্ল্যান সরকারকে তৈরি করে দিতে হবে, যার মাধ্যমে পণ্যের গুণাগুণ, আমরা যেটাকে বলি ভ্যালু এডিশন, এই ধরনের জিনিস যখন তৈরি হবে তখন বাংলাদেশের কৃষি আরও সমৃদ্ধ হবে। কৃষি ও কৃষক বাঁচাতে বাজেট প্রণয়নের আগে সরকারকে দূরদর্শী সিদ্ধান্ত নেয়ার তাগিদ দিয়েছেন এই বিশেষজ্ঞ। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। গ্র্যান্ড ফিনালের মাধ্যমে শেষ হলো ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্রিয়েটিভ মার্কেটিং ক্লাব আয়োজিত সার্ভিস কম্ব্যাক্ট। বিকেলে আফতাবনগর ক্যাম্পাসে বহুল প্রতীক্ষিত এই ফ্ল্যাগশিপ ইভেন্টের সেরা 3 দলকে দেওয়া হয় পুরস্কার। পাশাপাশি উদ্ভাবিত ধারণা নিয়ে প্রকল্প সমন্বয় করার সুযোগ পাবেন বিজয়ীরা। পুরো আয়োজনের মিডিয়া পার্টনার ছিল দর্শক নন্দিত মোহনা টেলিভিশন। বিস্তারিত মনিরুল ইসলামের প্রতিবেদনে। অ্যাপ ছাড়া কেউ রাইড শেয়ার করতে পারবেন না। প্রয়োজন হলে যাত্রীরা তার পছন্দ মাফিক রাইডারের কাছ থেকে শেয়ারিং এর সুযোগ পাবেন। এমন সব দুর্দান্ত আইডিয়া উঠে আসে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্রিয়েটিভ মার্কেটিং ক্লাবের ফ্ল্যাগশিপ ইভেন্ট সার্ভিস কম্প্যাক্টে। দেশের শীর্ষ এক রাইড শেয়ারিং প্রতিষ্ঠানের উন্নয়ন নিয়ে ধারণা জমা দেয় বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। মোট 45 দলের মধ্যে গ্র্যান্ড ফিনালেতে পারফর্ম করার সুযোগ পায় 7 দল। তাদের আইডিয়া বাস্তবায়ন করলে কোম্পানির পাশাপাশি ভোক্তা মনেও স্বস্তি আসবে বলে প্রত্যাশা করেন সকলেই। ওয়ান স্টপ সলিউশনে স্টুডেন্টরা এমন একটা প্ল্যাটফর্ম পাবে যেখানে তারা তাদের প্রেফার্ড যে ড্রাইভার আছে তাকেও পাচ্ছে, প্লাস তাদের রুটগুলাও যেহেতু প্রতিদিনের স্কুল বা কলেজে থাকতেছে, সো সেই রুটটাও সিলেক্টিভ থাকে। আর্জেন্ট দরকার তখন যাতে হচ্ছে আমি আমার এমবি ছাড়াও আমি আমার রাইডটা ইনশিওর করতে পারি বা অর্ডারটাও করতে পারি, এজন্য আমরা অ্যাপের একটা লাইট ভার্সন হচ্ছে লঞ্চ করার চেষ্টা করেছি। আমাদের যে কেসটা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে কিভাবে যেই কনজিউমার বেসরা খ্যাপ ইউজ করে সেটার জায়গায় আমরা কিভাবে তাদেরকে পাঠালে কনভার্ট করতে পারি। চতুর্থ শিল্প বিপ্লবের এই সময়ে ক্রমেই বাড়ছে ক্রিয়েটিভ মার্কেটের প্রসার। সে তুলনায় বাংলাদেশ একদমই পিছিয়ে। আর এই শূন্যতা কাটাতেই দেশের তরুণদের চিন্তার প্রাতিষ্ঠানিক রূপ দিতেই এমন আয়োজন।
সৃজনশীলতা ও বিশ্লেষণমূলক দক্ষতায় দেশের বাজার হবে সহজবোধ্য ও সাবলীল। পাশাপাশি এমন আয়োজনে কৌশল আর সৃজনের মিশ্রণে দারুণ ক্ষেত্র তৈরির কথা বললেন আয়োজকরা। তাদের সাথে আমাদের কম্পিট করে বিজনেস করতে হবে, এবার সেটা প্রোডাক্ট রিলেটেড হোক বা সার্ভিস রিলেটেড হোক। সো সার্ভিস রিলেটেড যদি হয় তাহলে এটা আরও বেশি টাফ, কারণ হচ্ছে সার্ভিস হচ্ছে জাস্ট সার্ভিস আমরা দেখতে পারি না, জাস্ট আমরা প্রোভাইড করতে পারি মানুষদেরকে আমাদের কাজের ভাবে। পরে বিজয় দলের মাঝে পুরস্কার তুলে দেন ই কমার্স বিপণন বিশেষজ্ঞ আমিরুল ইসলাম সহ দেশের তথ্য প্রযুক্তি খাতের সংশ্লিষ্টরা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় চলমান বর্বরতায় একদিনে ১৪৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। ১৫ই মে নাকবা দিবস বা মহাবিপর্যয় দিবসে হামলার মাত্রা বাড়িয়ে সে দুঃসহ স্মৃতির পুনরাবৃত্তি করেছে ইসরায়েল। এদিকে ভারতের সঙ্গে যুদ্ধবিরতি ১৮ মে পর্যন্ত বাড়ানো হয়েছে বলে নিশ্চিত করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিতই থাকবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। 15ই মে ফিলিস্তিনিদের জন্য একটি ভয়ঙ্কর ও মহাবিপর্যয়ের দিন। ৭৭ বছর আগে এ দিনটিতে ফিলিস্তিনিদের ওপর ধ্বংসযজ্ঞ চালানো হয়। অসংখ্য ফিলিস্তিনিকে নির্মমভাবে হত্যা করে দখলদার ইসরায়েল। তাই এই দিনটিকে বলা হয় নাকবা দিবস বা মহাবিপর্যয় দিবস। সে দুঃসহ স্মৃতি আজও বয়ে বেড়াচ্ছেন ফিলিস্তিনিরা। এই নাকবা দিবসেই আবারও দখলদার ইসরায়েল গাজা জুড়ে হামলার মাত্রা বাড়িয়ে দেয়। এতে গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছে আরও ১৪৩ ফিলিস্তিনি, আহত হয়েছে ১৫০ শতাধিক মানুষ। এ হামলার ফলে প্রাণহানি ছাড়িয়ে গেছে ৫৩,০০০। এদিকে এখনও কমেনি পাক ভারত উত্তেজনা। দুদেশের মাঝে যুদ্ধবিরতি চললেও ভারত তার পূর্বের অবস্থানেই অনড় রয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিতই থাকবে। যতদিন পাকিস্তান সীমান্তে সন্ত্রাসের মদদ দেয়া বন্ধ না করবে ততদিন এই অবস্থার পরিবর্তন হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। অন্যদিকে ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। পাক বাহিনী ৬ মে মধ্যরাতে শ্রীনগরের পূর্ব দিকে পাম্পেরোর কাছে একটি ভারতীয় যুদ্ধবিমান মিরাজ ২০০০ ভূপাতিত করেছে বলে দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ওদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, ভারতের সঙ্গে যুদ্ধবিরতি ১৮ই মে পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার সিনেটে ভাষণ দিতে গিয়ে তিনি জানান, দুদেশের সামরিক অভিযান চালকদের মধ্যে যোগাযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে নামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কক্সবাজারে উড়ন্ত বিমান থেকে খুলে পড়ল চাকা, ৭১ যাত্রী নিয়ে শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ। দাবি আদায়ে গণ অনশন কর্মসূচিতে জগন্নাথের শিক্ষার্থীরা। টানা তৃতীয় দিন কাকরাইল মোড়ে অবস্থান, পাশে দাঁড়িয়েছেন প্রাক্তন শিক্ষার্থীরাও। কারো দল গোছানোর জন্য জনগণের ভোটাধিকার বিলম্বিত হতে পারে না বলছে বিএনপি। শান্তি শৃঙ্খলা ফেরাতে দ্রুত নির্বাচনের তাগিদ। এবং কোরবানির প্রভাবে চড়া রাজধানীর মশলা বাজার, কেজিতে ২,০০০ টাকা বেড়েছে এলাচ। ঊর্ধ্বমুখী ডিম মাংসের দামও, চালের বাজারে স্বস্তি। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত ৯টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা ৭টায়। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।